দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, খুবই পুরনো এবং সেকেলে কথা। তবে ঈদের আনন্দ কি সবার মাঝে সমানভাবে আসে? সব বয়সে ঈদের আনন্দ কি একই রকম থাকে, অথবা স্থানকাল পাত্র ভেদে মানুষের মনে ঈদের আনন্দ কি একইভাবে ছড়িয়ে যায়? হ্যাঁ, এইসব প্রশ্ন আজকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিভি ইউএস এর ঈদের বিশেষ অনুষ্ঠান প্রজন্মের ঈদের সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমরা দুটি প্রজন্মকে উপস্থিত করেছি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন আমার ভাই বদরুল চৌধুরী, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর আমার ডানে আছেন আয়েশা চৌধুরী, এবং বদরুল চৌধুরী এবং আয়েশা চৌধুরীর সন্তান নাসিমা চৌধুরী, ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু জানিয়ে রাখি, আমরা আজকে মিস করছি নাহিয়ান চৌধুরীকে। নাহিয়ান চৌধুরী কিছুটা অসুস্থ এই ঈদের দিনে। নাহিয়ানকে আমরা মিস করলেও আমরা আশা করছি যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা এখানে বসেছি, প্রজন্মের ঈদ অনুষ্ঠানে আমরা হয়তো সেই উত্তর খুঁজে পেয়ে যাব। যাই হোক, আমি একটু শুরু করতে চাই আয়েশা চৌধুরী আপনাকে দিয়ে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই এ কারণে, আমি নাসিমা চৌধুরী আপনার সন্তানকে একটু বোঝাতে চাই যে আসলে ঈদ, প্রকৃত ঈদ আসলে কেমন হয়, কতটা রঙিন হয়, কতটা সুন্দর হয়, বিশেষ করে বাংলাদেশের ঈদ। আমি জানি যে আজকে আমরা ঈদ উদযাপন করেছি বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে থেকে। তো আমরা এখানে কেমন ঈদ উদযাপন করেছি সেই প্রশ্নের উত্তর দিবে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। কিন্তু আয়েশা চৌধুরী এবং বদরুল চৌধুরী, আপনাদের দুজনের কাছে একটু বাংলাদেশের ঈদের স্মৃতিচারণ করতে যদি বলা হয়, কি করবেন? বাংলাদেশের ঈদটা তো ভাই সবসময় একটু ডিফারেন্ট ছিল, তাই না? ছোটবেলায় ঈদের জন্য আমরা সারা বছর অপেক্ষা করতাম, কারণ দুইটাই ফেস্টিভ্যাল আমরা মেনলি পেতাম। হ্যাঁ, তো রোজার ঈদে রোজা করা, কবে বাজারে যাব, বাবা একটা ড্রেস কিনে দিবেন, বা আমাদের তখন তো এত ড্রেস কেনা হতো না, বানিয়েই পরা হতো। দর্জি বাড়িতে যাওয়া, সকালে একবার বিকালে একবার, জামাটাকে লুকিয়ে রাখা, জুতা কাউকে না দেখানো। মানে এখন কি হয়, এখন তো ক্লজেট ভর্তি কাপড় থাকে, কিন্তু আমরা খুঁজে পাই না যে আমরা কি পরবো। আর তখন একটা ড্রেসই মনে হতো আমাদের পুরো ক্লজেট ভরে আছে, ওইটাই আমাদের ফোকাস থাকতো। এইরকম সকালবেলায় ওঠা, বড়দেরকে সালাম করা, সেমাই খাওয়া, ঈদি নেওয়া, সালামি নেয়, হ্যাঁ ঈদি নেওয়াটা, এগুলো অনেক মিস করি বাংলাদেশে। এগুলো অনেক মিস করেন। আমি একটু বদরুল চৌধুরী আপনার কাছে একটু জানতে চাই এই একই কথা, কারণ আমি দেখছি যখন আয়েশা চৌধুরী কথা বলছেন আপনার সন্তান ফিক ফিক করে হাসছে। আমি জানি না যে আপনারা পরিবারে এরকম আলোচনা কখনো হয়েছে কিনা, যে আপনারা কিভাবে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশে, সেটাও কতটুকু জানে আমি জানি না। তো আপনি একটু বলেন তো আপনার ঈদের স্মৃতিগুলো কেমন ছিল যখন ছোট ছিলেন, সেখানে একটু বড় হলেন, কিভাবে ঈদ উদযাপন করতেন বাংলাদেশে? ওই প্রথম সময় বলতে হয় যে আমার এই যে হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা ছিল, এরকম ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বই লেখেন, ওইটা তো মানুষকে মানে শিক্ষাদানের যে এনজয়ের ব্যাপারটা বেশি থাকে, আনন্দ দেওয়ারটা বেশি থাকে। তো উনি উত্তর দিয়েছিলেন যে আমার বাংলাদেশের মানুষের এনজয় করার জন্য, আনন্দ করার জন্য সুযোগ সুবিধা খুবই কম, যার ফলে আমি বইয়ের মাধ্যমে আমি মানুষকে আনন্দ দিতে চাই। তো এই হিসাব করলে আপনার বাংলাদেশে আসলে দুইটা ঈদ ছাড়া তো আসলে আনন্দের আর কিছু নাই আসলে আর কিছু নাই। আমরা খুব আনলাকি, আপনার সমাজ ব্যবস্থা, ধর্ম সবকিছু মিলে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে দুইটা ঈদই শুধু মনে করি। তো সেই ঈদের জন্য আমরা আসলে ওই যে এক মাস থেকে না, পুরো বছর থেকে আমরা আসলে অপেক্ষা করতে থাকতাম কবে ঈদ আসবে। ঈদ আসলে পরে হয়তো জামাটা পছন্দ হয়েছে না, কান্নাকাটি করছি, জুতাটা পছন্দ হয়েছে না, কান্নাকাটি করছি, তুই আবার বদলাইতে হয়েছে, বা যা পাইছি তাতেই সন্তুষ্ট হয়েছে। আমার ছোটবেলায় মনে আছে যে আমার বড় ভাই আমার কান্দে লইয়া সারা গ্রাম ঘুরেছে, গ্রামে ঈদ করতাম। আসলে সত্য কথা, গ্রামের ঈদটা এখনো আমি খুব মিস করি। তো তখনকার ঈদটা আমরা আর্থিকভাবে যেভাবে আমরা আনন্দ উপভোগ করতাম, এখন আসলে বিষয়টা কি জানি না, আমেরিকাতে আসার পরে সেই এনজয়মেন্টটা আগের মতো খুঁজে পাই না, বাট মিস করি। এখন ঈদের আগে মনে হয় যে উড়াল দিয়ে বাংলাদেশে চলে যায়, উড়াল দিয়ে বাংলাদেশে চলে যায় একেবারে। এই একটা শব্দে একদম পুরো আবেগ সবকিছু মিশে। বিশ্বাস করেন যে ওইটার খুঁজেই পাই না, যে হয়তো না মনে হলে কল্পনা করে যে আমি মনে হয় বাংলাদেশে আছি,
এই অন্তত এই এনজয়টা হলো নিতে চেষ্টা করি, নিতে চেষ্টা মেন করে। তাইলে Okay. এই মাজলিস। তো একটা প্রজন্মের কথা তো শুনলাম, আয়েশা চৌধুরী এবং বদরুল চৌধুরী। বদরুল চৌধুরীর যে অভিব্যক্তি যে উড়ে যেতে ইচ্ছা করে, তো নাসিমা চৌধুরী, নাসিমা, আমি যেটা জানি যে তোমার জন্ম হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশেও তুমি 7 থেকে 8টা ঈদ উদযাপন করেছো। তো তুমি একটু বলো তো যে বাংলাদেশের ওই সব ঈদের কোনো স্মৃতি মনে আছে কিনা, আর এখন আমেরিকায় যে ঈদ উদযাপন করছো, বাংলাদেশে কি কখনো উড়াল দিয়ে যেতে ইচ্ছা করে বাবার মতো? করে না? I think বাবা মার কথা শুনে মনে হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স ইজ টোটালি ডিফারেন্ট। আমাদের লাইক তোমাদের যে ভালোবাসাটা বাংলাদেশের জন্য আমাদের এতটুক not totally that way, but I think 3 years I wouldn't remember, but বাকি সব একটু একটু মনে আছে। I remember Mama used to take me to সিলেটের বাজারে গিয়ে আমাকে জামা কিনে দিত, but I used to be able to pick like 2-3 clothes. বাবা মার আবার একটাই কাপড় নাহলে ওয়েট করে থাকতো, but আমার তো হলো যা ইচ্ছা তুমি like whatever you want you can get. So for me it's a bit different. I do miss it, yeah. Like remembering the past memories. I do miss like hanging out in the mud, right? Waking up early in the morning. Yeah. Okay. Our shemai was the best. আমার খালা যে শ্যামাই বানাতো, oh my god, it's amazing. I তো কিছুটা love- মনে আছে, ওকে, হ্যাঁ কিছু কিছু মনে আছে, কিছুটা না? মনে আছে। পুরোপুরি না। এখন আমেরিকার ঈদটা তোমার কাছে কিভাবে ধরা দেয়? কি করো আজকে ঈদের দিন, তুমি কি করলে? Totally ভিন্ন, I think. It's very different. But one thing is that the celebration is the same. The people, মানুষ তো হলো different, right? I mean, Chandrat, I love Chandrat going with my friends to Parkchester, and then we put henna on. Yeah, so I think the celebration is the same, but the feel is a little bit different because at the opportunity নাই যে আমরা এখানে যাইতে পারি ওখানে, it's restricted sometimes. ওকে, Yeah. তুমি আমাকে বলো তো চাঁদ রাত মানে কি? Chandrat, বলো বলো বলো। চাঁদ রাত মানে কি? শুধু হাতে মেহেদি দেয়া? I think what I heard from Abu, that's the day to see the moon, right? Like moon, full moon থাকে না, ঈদের full moon আগে। থাকে না। Is it? I No, don't no, no. বাবা মা আমি বলে জানি চাঁদ না। রাত, এই জন্য চাঁদ রাত। আচ্ছা, এখন বাবা বাবা একটু বলে বাবা একটু চাঁদ রাত, সন্তানকে এই চাঁদ জন্যই রাতটা সম্পর্কে একটু যদি আজকে বুঝিয়ে দেন যে মা চাঁদ রাত মানে হচ্ছে এটা। আসলে ওই যে এই বাংলাদেশের ঈদের মজাটা তো পাই না, যতটুকু মজা পাই আমার যে উনি যখন আমার এটা মনে করাই দেয় বা আনন্দটা উনি আসলে নিয়ে আসে। ঈদের আগের দিন একটা চাঁদ রাত হয়, এটা উনি আগের থেকেই মোটামুটি ব্রেনে ঢুকাইতে থাকে, যাইতে হইব, থাকতে হইব, বাচ্চা কাচ্চা নিতে হইব। হ্যাঁ, তো যার ফলে ঈদের আগের দিন একটা চাঁদ আমরা দেখি। আমরা বাংলাদেশের চাঁদের বিষয়টা ছিল অন্যরকম। আমরা সন্ধ্যার পরে মনে করতাম যে এই মানে সব হইব চাঁদ দেখাটা, Okay, একটা এই ঠিক আছে। ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমরা কি মাস শেষ করলাম? রমজান মাস শেষ করলাম, এরপরে আবার শাওয়াল মাস। শাওয়াল। সেই শাওয়াল মাসের চাঁদটা যখন ওঠে, সেটা কিন্তু আমরা যেমন আমরা এই যে ইংরেজি যে আমাদের বর্ষ পঞ্জিকা যেটা আছে বা তারিখটা চেঞ্জ হয় কিন্তু রাত 12টার পরে, আর আরবি মাসটা কিন্তু চেঞ্জ হয় সন্ধ্যায় সূর্য ডোবার পরে। তো সূর্য ডোবার ঠিক পরপরই যখন চাঁদটা ওঠে, শাওয়াল মাসের চাঁদ, তখনই বার্তা নিয়ে আসে যে আগামীকাল ঈদের দিন। এই হচ্ছে দল বাইরে যাইতাম এবং দেখার জন্য। এবং সেই চাঁদটা কিন্তু খুবই ছোট চিকন একটা চাঁদ, সেটা 5-7-10 মিনিটের বেশি স্টে করে না। আর তুমি যে ফুল মুনের কথা বলছো, সেটা Yeah, একদম বড় একটা চাঁদ, যেটা হচ্ছে মাসের মাঝামাঝি সময়ে দেখা যায়। চাঁদ আমি কখনো চাঁদের দিকে তাকাই নাই। এই জন্য আমি গল্পটা বলছি। এই যে। কখনো চাঁদের তো- দিকে তাকাই তো এখন একটু বাবা বাবা দেখতে হ্যাঁ। যেতাম না, এবং তোমরা আমরা দেখো। সে বলতে দল বান্ধে যাইতাম, আমরা মিছিল দিতাম, কালকে ঈদ আছে, আমরা সারা গ্রামে ঘুরতাম। এই একটা প্রজন্মের তোমার বয়সের বাচ্চা কাচ্চারা মানে চাঁদ দেখার জন্য। চাঁদ দেখে আমরা মিছিল দিতাম, সারা গ্রামে হাঁটতাম, মিছিল দিতাম। ঈদ না আমরা কি করতাম, রাত্রে 11টা আমাদের জন্য এটা ঈদ। কিছুই না। হ্যাঁ, এই যে চাঁদের রাতটা, ওই যে এই চাঁদ রাত, Wow. এটা অরিজিনালি আমাদের কাছে কিন্তু চাঁদের ব্যাপারটা একটু অন্যরকম ছিল, কারণ রমজান মাস শেষ হবে, কেউ বলতো 29টা রোজা হবে, কেউ বলতো 30টা রোজা হবে, কারণ চাঁদের তো ঠিক নাই, কখনো 29-এ হয়, কখনো 30-এ হয়। আর
আমরা তো সবসময় দোয়া করতাম যেন 29টা একটা যে কম রোজা রাখা লাগে। রোজা কম রাখলাম, একদিন আগে ঈদটা করলাম। তো 29 রোজার দিন আমরা তো ইফতার গুলা নিয়ে মাঠে চলে যেতাম। মাঠ যেই জায়গা থেকে চাঁদটা সুন্দর দেখা যাবে, খুব ইজিলি দেখা যাবে, এমন একটা জায়গা খুঁজে আমরা ওইখানেই পাড়ার সব মানে ছোট ছোট আমাদের বয়সী বা বড়রা সবাই মিলে ওইখানে মানে একত্রিত হতাম, সবাই মিলে দেখতাম চাঁদটা। কেউ দেখতে পাচ্ছে না, ওইখানে চাঁদ উঠছে, ওইখানে চাঁদ উঠছে, এই যে একটা মানে একটা শোরগোল, মজা, একটা শোরগোল শোনা যেত দূর থেকে, মনে হচ্ছে কেউ আগে শব্দ দেখবে, করছে, হ্যাঁ। চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। আবার অনেকে এমনও হতো যে আসলে চাঁদ না দেখেই নাই। চিৎকার শুরু করে দেয়। চাঁদ এত বড় একটা চাঁদ রাতের সময় মেহেদি দেওয়া, চাঁদ সেই দেখা মেহেদিটা গেলেই। চাঁদকে দেখানো, তারপরে চাঁদ দেখার পরে সাথে সাথে চাঁদকে সালাম করা। এই সময় হয়তো বাবা দাদা যারা একটা বড় মোনাজাত করা। ভাইয়েরা, হ্যাঁ, ওরা সবাই নামাজ শেষ করে আসতেন, ওনারাও সবাই নামাজ দেখতো। এটা একটা ফেস্টিভ্যাল ছিল। এখানে আমরা চাঁদ রাত বলি, কিন্তু আসলে বাচ্চারা তো কখনো চাঁদ দেখে না। হ্যাঁ, কিন্তু সেই বাচ্চা কিন্তু বলে উঠছে চাঁদ দেখা এত বড় কিছু, ও কিন্তু কিছু একটা অনেক শব্দ বড় বলে কিছু। উঠছে। আচ্ছা, অনেক বড় নাসিমা চৌধুরী, তুমি কি জানো যে চাঁদ দেখা নিয়ে একটা কমিটি গঠন করা হয়? তারা সরকারি সংস্থা যারা বসে বাংলাদেশের কোথায়, বাংলাদেশ না, এটা হচ্ছে মুসলিম প্রধান দেশগুলো সবগুলোতেই তারা বসে কমিটি যাচাই বাছাই করে যে কোন ঈদ জায়গায় চাঁদ দেখা গেছে। তাহলে ঈদ এবার কি বুঝতে পারছো যে চাঁদ দেখাটা কত এটা গুরুত্বপূর্ণ শুনছি, একটা বিষয়? আমি শুনেছি সাথে কি আমি একটা এটা। কথা যোগ করতে হ্যাঁ, পারি? অবশ্যই করেন। ওই চাঁদের বিষয়টা এত ইম্পর্টেন্ট যে আমাদের মাঝে একটা ছোটখাটো একটা মিথ আছে, খুব বেশি প্রচারিত নইলে মোটামুটি, যে চাঁদ উঠলেই ঈদ। এই জন্য অনেক সময় অনেকে কয় না চাঁদ তো দেখা গেছে, একজনে কয় না দেখা যায় নাই। তো অনেকে বলে ফেলে কাল চাঁদ দেখা যাক অথবা না যাক, আমার জন্য কালকে ঈদ। মানে চাঁদ না দেখলে তো ঈদ না, তো ও ঈদ করবেই, চাঁদ উঠুক অথবা না উঠুক, আমার জন্য কালকে ঈদ। না, আমরা তো অনেক এটা সময় অনেক সময় বলা হয় জোর করে। টিভি নিউজ দেখতাম, 4টায় পরে। বসে থাকতাম রাত 12টা পর্যন্ত, লাস্ট মোমেন্টে হয়তো সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এই ডিক্লারেশন দিলেই তো আমরা ঈদ করতে পারবো অ্যাটলিস্ট পরের দিন। তো এটার জন্য তো আমরা অপেক্ষা করছি। এটার জন্য বের করতাম। আচ্ছা, আপনার একটা বিষয় আমি একটু এই চাঁদ দেখা নিয়ে আরেকটু এটাকে লম্বা করতে চাই। সেটা হচ্ছে আপনি যে চাঁদ দেখা নিয়ে যেটা বললেন, যে আপু যেটা বললেন যে ওই ইফতার নিয়ে মাঠে চলে যেতেন যাতে চাঁদ মিস না হয়, আর আপনার চাঁদ দেখাটা আসলে আপনাদের কেমন ছিল? আমাদেরটা ছিল একটু অন্যরকম। আমরা তো মসজিদে যাইতাম, তো ওই যে নামাজ পড়তে বা ইফতার করতে। তো বিশেষ করে এই আমাদের মুসলমানদের একটা এতেকাফের বিষয় আছে। হ্যাঁ, তো এতেকাফে সাধারণত যে বাড়ির বিভিন্ন সময় মুরব্বীরা এরা 3 দিন আগে বা 7 দিন আগে তাদেরকে, তো এটার কারণে যাইতে হয়। আবার ওই যে লাস্ট ইফতারটা করতে হয় মসজিদে অনেক সময়, কারণ তাদেরকে আবার নিয়ে আসতে হবে। তো আমরা তো আসলে মসজিদে ইফতার তো করতে হবে ফার্স্ট টাইম, পড়ে তো নামাজ পড়ে আমরা বাইরে যেতাম চাঁদ দেখার জন্য। ওই মসজিদ থেকে সব মুসল্লিরা একসাথে যেতাম। তো মসজিদে আমার মতো ওই যে তোমার বয়সে অনেক বাচ্চারা আরো থাকতো, তো আমরা খোলা জায়গার দিকে যেতাম চাঁদ দেখার জন্য। সব জায়গা থেকে দেখা যায় না, তো একটু মাঠের দিকে যেতাম, খোলা মাঠের দিকে। দুই আশপাশে কোথাও গাছ নেই, নেই, কোনো বাড়ি ঘর নেই, এমন মজা লাগতো ওই সময়। কি জানি ওই একজনে দেখছে, এখন একজনে যে দেখছে এই আরেকটা যে দেখাইছে, এখন তার আঙ্গুল বরাবর আমি তো আর দেখতেছি। এটা ছিল আরেক সমস্যা, জটিল সমস্যা। সে যেদিকে দেখাইতেছে আমার চোখ কিন্তু আবার এদিকে, কারণ আমি তো তার আরেক সাইড থেকে দেখতেছি তার আঙ্গুল কোন দিকে। এখন তারা আমি যদি এই জায়গায় আসি, তার চোখ বরাবর আসলে না তার দেখুন, ঠিক না, সেটা আমি তো সাইড থেকে দেখতেছি। এটা ছিল আরেকটা প্রবলেম। হ্যাঁ, এটা দেখাইতে অনেক ব্যাগ পাইতে হতো আর কি। এখন বিশ্বাস করে চলে আসতে। এবার কি মনে হয় যে এবার অন্তত একটু মানে এখন, হ্যাঁ, আমি এখন চাঁদ দেখবো, অবশ্যই চাঁদ পরবর্তী ঈদে অবশ্যই দেখবো, আর মিস করতে চাই না, না তাই না? আমার ফ্রেন্ডদেরকেও দেখাবো। ওকে, তো আয়শা আপু, একটু এটা জানতে চাই ঈদের দিন কি করলেন, মানে কি কি রান্না করলেন, কি কি খাওয়ালেন? কারণ ঘরের তো অনেক চাপ যায়, এবং যেহেতু আমরা প্রজন্মের ঈদ অনুষ্ঠানটা করছি, তো আপনি আর ভাই তাদের খাবারের টেস্ট এবং আপনার 2 সন্তানের খাবারের টেস্ট, সেটা সমন্বয় কিভাবে হয়? একটু কঠিন, কারণ আমরা যেগুলো খাই এরা এটা তো খেতে চায় না। তবে আমি ছোটবেলা থেকে এদেরকে চেষ্টা করছি বাঙালি ফুড গুলাই খাওয়াতে। তো সকালবেলায় উঠেই রুটি, মাংস, সেমাই, এগুলা আমার মেয়ে আপনাকে বলছে যে ওর সেমাই খুবই প্রিয়, হ্যাঁ, পায়েস ওর খুবই প্রিয়।
ও এগুলো পছন্দ করে, ছোট মেয়েটা এগুলো পছন্দ করে না, ও একটু ঝাল স্পাইসি এসব খাবার পছন্দ করে। ছোট জন তো আমেরিকায় জন্ম, জি, ও ও আবার স্পাইস পছন্দ করে না। আমি আবার এখানে ও জন্ম না, এখানে জন্ম, স্পাইস ও খেতে পারি না। স্পাইসি খেতে পারে না। তো বাঙালি সব ধরনের খাবারই মোটামুটি রান্না করা হয়, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে। আর এখানে আমি আসলে পরিবারটাকে খুব মিস করি। আমি আমার বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজন এখানে নাই, যত আছে সব শ্বশুর বাড়ির। আর আমি সবার ছোট বউ, তো আগে তো সবসময় যাদের বাসাতেই চলে যেতাম, ওইখানে ঈদ করতাম, রান্না বান্না করা লাগতো জি না, এদিক থেকে মাফ পেয়ে যেতাম। মাঝে কিছুদিন রান্না বান্না করা লাগছে, কিন্তু এখন আবার এমন হয়েছে যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা তৈরি হয়েছে, তো আমরা এরকম ভাবে মানে করে নিই যে আজকে দুপুরে ওর ওখানে, রাতে এখানে, বা পরের দিন তার এখানে। তো রান্নার চাপটা একটু কমে যায়, মানে একটু সুযোগ পাই আমরা। আচ্ছা, এভাবেই রান্নাটা হয়। এই ওকে ভাই, আপনার কি অবস্থা? আপনার কি কেমন যায় ঈদের দিন? কি এটা তো বললে আরেকটা কষ্ট বলতে হবে। উফ, কষ্ট হ্যাঁ, শুনুন। একটা কষ্ট হচ্ছে কি, যে বিশেষ হচ্ছে আমরা বাংলাদেশে যখন ঈদ করছি, তখন আমরা দেখতাম কি যে সারা রাত্র মা চাচিরা সবাই বসে পিঠা করতেছি, সেটা করতেছি, আমরা দৌড়তেছি, বাচ্চারা দৌড়তেছি, লুকালুকি খেলতেছি, আবার মাঝে মাঝে মুখে একটা দিয়েছি এরকম। রাত্রে 12টা আমাদেরকে চিৎকার দিয়ে যা ঘুমা যাইয়া, কালকে ঈদ নামাজ যাইতে পারতাম, আমরা ঘুমাইতে যেতাম না। তো এই পিঠা ছিটা যে মানে তৈরি করা, এটা একটা আনন্দের বিষয়। সবাই মিলে সারা রাত্র এরা ঘুমাইতেছে না। আবার কিন্তু পরের দিন আমরা ওঠার আগে তারা উঠে যেতেছে ঘুম থেকে। মেয়েদের কিন্তু ঘুম বেশি নাই, 2 ঘন্টা 3 ঘন্টা তারা ঘুমাইতে পারে কিনা সন্দেহ আছে। তারপর এটার মধ্যে একটা তারা আনন্দ পাইতো। পরের দিন সকালে দেখতাম যে অনেক পিঠা ছিল, আমরা কিন্তু খাই দিতাম কি যে ওই একটা মিষ্টি মুখ করে নামাজে যাইতাম আমরা সকালে। তো এখন দুঃখের বিষয়, এর জন্য ধন্যবাদ দিতে হয় যে আমি ভুলে গেছি কোন মেয়রের আমলে আমরা এখন ঈদের ছুটি পাই স্কুলে, ঠিক না? কিন্তু এর আগে কিন্তু এটা ছিল না। এই জায়গায় বাচ্চাদের স্কুল আছে, আমাদের কাজ আছে, আমি ভাত খাইয়া যাইতেছি না কি খাই যাইতেছি, নমাজে বাইরে নমাজতে ওইটা দৌড়ছে কাজে। আমার বাচ্চাটার ঈদের দিন আমার স্কুলে দিয়ে আসতে হইতেছে। এই জন্য মেয়েরও থ্যাংক ইউ দিতে না, এখন তো অতটা এই কিছুটা পাই আর কি, হাই স্কুল ছুটি থাকে, কিছুটা ঈদের আনন্দটা পরিবারের সাথে পাচ্ছে। আগে কিন্তু এটাও পাওয়া গেছে না, তোমরা যেটা পাইতেছ এখন, আগে তো আমরা বাচ্চা কাচ্চারা এটাও পায় না, অন্য বাচ্চারা এখানে পায়। তো তারপরে যে কষ্ট থাকে যায় বাংলাদেশের মতো, এখন তো দেখা যায় যে কাজের কারণে উনিও ব্যস্ত ছিল, উনি আসলে যে বাংলাদেশের মতো যে ভোরবেলা ওইটা সবকিছু ঠিকঠাক করে আনতে লাগছে, এখন মেয়েরা ওই জায়গার কিন্তু এরকম না। বিশাল একটা অভিযোগ। হ্যাঁ, বিশাল। উনিও না আসলে, উনি না খালি কোনো মেয়েরা পারেও না, তাদের দোষ না এটা। এই দেশের কর্মযোগ্য এতই ব্যস্ততা যে তারা সম্ভব হয় না। আমরা তাদেরকে প্রেসার দিই না, বাট আমরা মিস করি এটা কথা। এটা আমরা অবশ্যই মিস করি, কিন্তু আমার কমপ্লেন না, বাট আমরা মিস করি। ঈদের দিন তো মানে অভিযোগ দিতে চায় না, পরে আবার বাসায় যাওয়ার পর যদি তারপরে ভাইয়া মানে আমরা সবসময় চেষ্টা করি যে যেন উইকেন্ডে ঈদটা পড়ে, যেমন এইবার ঈদটা উইকেন্ডে পড়ছে। সো আমরা প্রস্তুতি নিতে পারি, বৃহস্পতিবার থেকে আমরা রান্না বান্না সবকিছু করে ফেলতে পারি। কিন্তু যখন ঈদটা মঙ্গলবার বা বুধবারে হয়ে যায়, তখন তো অনেক বড় প্রবলেম, অনেক জটিলতা তৈরি হয়। ওকে, নাসিমার কাছে একটা আমার প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এরই মধ্যে বাবা মার গল্পের মধ্যে কিন্তু একটা বিষয় পেয়েছো, সেটা হচ্ছে নতুন কাপড় লুকিয়ে রাখা, নতুন কাপড়ের প্রতি যে একটা ভালোবাসা, কাউকে দেখতে দেব না, একদম নতুন কাপড়টা মানে বাইরে পরে বের হবো, সবাই দেখে চমকাইয়া যাবে যে ও তো খুব চমৎকার কাপড় কিনেছে। এইরকম ফিল কখনো হয়েছে? কখনোই হয়নি। আমি বাবা মা তো যেটাই চাই ওরা শপিং এ নিয়ে চলে যায় আমাকে। সো I haven't had আচ্ছা, that বাসায় yet. মানে পুরনো কাপড় কোনটা সেটা হয়তো আমরা অনেকে মানে এখনকার প্রজন্ম ভাবতে ভুলে গেছি যে আমার এই কাপড়টা পুরনো। অধিকাংশ কাপড়ই মনে হয় নতুন, তাই না? তো এইটা একটা কিন্তু বড় অনুভূতির জায়গা। সারা বছরে ভাই এই ঈদ ছাড়া মনে হয় খুব একটা কাপড় চোপড় ভাগ্যে যুক্ত বলতে পারি। আমার ছোটবেলায় আমার মেয়েরা, আমি তো আজকে এই মানে 2 প্রজন্মকে এক করেছি শুধু গল্প বলার জন্য। আচ্ছা, আগে এটা আমাকে বলে নেন, এখন যে গল্পটা আপনার মনে পড়েছে সেই গল্প কি কখনো ওদেরকে বলেছেন কিনা? এই যে নাসিমা, আজকের এই যে প্রজন্মের ঈদ এই অনুষ্ঠান, আমি এটা বলতে পারি যে অনেক গল্প আজকে তোমার মায়ের এবং তোমার বাবার কাছ থেকে তুমি আজকে শুনতে পাবে, যে গল্প তোমাদেরকে কখনোই বাবা মা বলেনি। তো আজকে চমৎকার একটা মানে সুযোগ তো পেলে।
Okay. a great opportunity. এটা তো জানো যে আমি গ্রামের মানুষ, গ্রামের ছেলে, গ্রামে জন্ম আমার। এখনো আমি গ্রাম মিস করি, আমার খুব ভালো লাগে। তো এখন তোমরা যেভাবে ওই যে তোমার চাচু একটা দে, অমুক একটা দে, তোমার দেখা যায় 8টা-10টা ড্রেস হয়ে গেছে ঈদের দিনে সবাই দেওয়াতে। আমরা একটা পাইছি কিনা এটাই সন্দেহ আছে আসলে। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণে 1 সপ্তাহ আগে যেটা দেওয়া হয়েছে এটি আবার ঈদের সময়, যে এইটাই দিয়ে ঈদও করে ফেলবা একসাথে, এটা দিয়ে এটা হবে আবার ঈদও করে ফেলবা। এখন ঈদ তো 2 দিন পড়ছি, এখন কি হইব? তো আগেদের দইয়ে কি করতাম জানো, বালিশের নিচে রাখতাম চাপাই দেওয়া, ইস্তারির মতো যেমন একটু ভাঁজ করা থাকে, চাপাই রাখতাম। আবার পরের দিন ঈদ নামাজের আগে কি করতাম জানো, প্লেট আছে না, প্লেটের মাঝে চুলার থেকে গরম কয়লা নিতাম। কয়লা ছিল Koila like চুলার fire. মধ্যে যে হ্যাঁ। গ্রাম দেশে যে ওই যে কাঠ পুড়ে যাওয়ার পরের যে অংশটা থাকে। আগে তো গ্যাস ছিল না বাবা, কারেন্টই ছিল না। আমার তোমার বাবার ছোটবেলা Iron তো ছিল না না? না, আয়রন ছিল, আয়রন ছিল ওইগুলাই, আয়রন ছিল না, আয়রন ছিল ওই ধরনের যে কয়লা বিক্রিতে একটা এক ধরনের পাওয়া যেত, তাও সবার বাড়িতে এটা পাওয়া যেত না। তো এটা নিয়ে দেখা যায় সবাই টানাটানি করতেছে। Wow. তোমার তো চান্স নাই, ঈদের দিন দেখা যায় একটা আছে তোমার, কিন্তু এতজন মানুষ তো এখন না, তোমরা মনে করো 2 জন 1 জন ফ্যামিলি, আমরা তো 8-10 জন মানুষ, Big একটা family, অনেক বিগ ফ্যামিলি, সবাই মিলে। তোমরা কি নেইবারদের সাথে শেয়ার করতা? নেইবার না তো, নিজের তো চাচা মামা নিজের তো, সব তো হ্যাঁ, একসাথে। এবং সবাই তো একই বাড়ির আশপাশে সবাই। তুমি তোমার চাচারা এখন এই এক জায়গায় থাকে না, আমরা তো এইভাবে Yeah, থাকছি না, আমরা এক বাড়িতে 51 আমরা জীবন কাটাইছি আমরা। তোমার বাবা যে উঠোনে খেলা করতো, ওই উঠোনে একসাথে কয়টা বাচ্চা খেলা করতেন? করে খাইছে 15-20 জন আমরা খেলতাম, আশেপাশে থেকে আসতো। এবার বুঝতে পারছো, ওইটাই একটা স্টেডিয়াম, ওইটাই একটা মাঠ হয়ে যেত। একজন ওই যে কয়লার যেটা কিনতে পাওয়া যায় ইস্টারি হয়, আমরা এটা তো একজনই নিয়ে গেছে। এখন আমি কি করবো, আমি একটা প্লেটের মাঝে নিচে, প্লেটটা নিচটা একটু গরম হয়েছে, এটা ঠেলা বুঝছো, বুঝতে পারছো এই স্মৃতিগুলা কেমন? এটা আমরা আনন্দের ছিল না, তুমি বুঝতে পারোনি। তুমি বুঝতে পারবে তখনই যখন বাসায় গিয়ে আজকে আয়রনটা লক করে ফেলবে এবং তোমাকে বলা হবে ওইভাবে তুমি তোমার জামা কাপড় আয়রন করো। হয়তো বা এটা তোমার কাছে কষ্টের হতে পারে, বাট আমাদের কাছে এটা আনন্দের। Wow, that's আমরা খুব মজা nice. পাইছি, এনজয় করছি আমরা। হ্যাঁ, তুমি যখন বলো তখন আমার কষ্ট লাগে, লাইক ইউ নো। বাট এটা আমাদের কষ্ট না, আমাদের খুব আনন্দের। তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, ওই সময় আমার বাবা আয়রন ব্যবহার করেনি, কিন্তু না, তোমার বাবার মধ্যে কিন্তু ওটা অনুশোচনা নেই যে আমি আয়রন ব্যবহার করিনি, মিস করি এটা, বরং এখন মিস করে যে এখন গ্রামে থাকলে হয়তো ওই কয়লা দিয়ে যদি একটু এটাও শাক মজা আয়রন পাইতো। করতে পারতাম, সেও মজা পেত। কারণ ওই একটা উপলক্ষ তো ঈদ, আজকে ঈদ, আজকে এই যে বিষয়, এটা হচ্ছে আজকে আমাদের ঈদ। ওকে নাসিবা, তো ঈদের দিন বন্ধুদের সাথে কি করো, কোন বিষয়টা সব থেকে ভালো লাগে? এবং তুমি 8 বছর বয়সে আমেরিকায় এসেছো, এবং এই 8 বছর বয়স থেকে আমেরিকার যে ঈদ উদযাপন করছো, এর মধ্যে সব থেকে সুখের, মজার, আনন্দের স্মৃতি কোনটা? আই থিঙ্ক সকালে ঘুম থেকে উঠে বাবা মাদের সাথে লাইক একসাথে খাওয়া, নাস্তা করা, সেমাই খাওয়া, অফকোর্স আই লাভ সেমাই। তারপর সামটাইমস লাইক উই গো টু মাই ফ্রেন্ডস হাউস, সো বাবা মা থাকে, বাবা মাদের ফ্রেন্ডের সাথে, আমি থাকি আমার ফ্রেন্ডের সাথে, সো দ্যাট গেট টুগেদার ইজ রিয়েলি নাইস, বিকজ ইউজুয়ালি আমরা অনেক বিজি থাকি। ওকে, তো আমি এই গল্প আরো শুনবো, কিন্তু তুমি যে তোমার বাবা মাকে এত কৃপণ বানিয়ে দিচ্ছ, কৃপণ বুঝো? কৃপণ কি না, ওই কৃপন? যে টাকা পয়সা একদম খরচ করতে চায় না, এটা বুঝতে পারছো? No. মানে Wait, কি বলে like এটারে? cheap? হ্যাঁ, চিপ। সালাম করিস বাবা অনেক চিপ, এটার জন্য বাবা অনেক চিপ। আমি হলো সবসময় সালাম দিই, কি করেছে না, একটা পেনি দে, নাহলে একটা ডলার দে। আমি লাইক, বাবা এত কম কেন? হ্যাঁ, ওকে, তুমি কি সেটা কিভাবে সালামটা করো, সেটা একটু শুনি। যে পায়ে ধরে সালাম করে, ওটাই করো? Yeah. ওয়াও, গুড। এখানে কথা আছে, হ্যাঁ, আমরা যেভাবে সালাম করছি তারা এইভাবে করে না। হ্যাঁ। এটা অনেক কষ্টে তারা করে। না, এই মায় বলতে হয়, এই যারে যাইয়া সালাম কর, হ্যাঁ না, বাবা। না, এগুলা। আর আমরার সময় আমরা যখন করছি তখন আমরা আত্মার থেকে এটা করছি। আমি গোসল করে নতুন কাপড় পরে সাজে গুজে তোমার কাছে আসি, বলি যে আইসা সালাম কোনো এলাম। ওদের সালাম যেমন খুব বোঝা আচ্ছা, আমি সালামের এই প্রসঙ্গ আরো 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 গল্পগুলো জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আমাদের ঈদের বিশেষ অনুষ্ঠান প্রজন্মের ঈদ চলছে। আমরা 2 প্রজন্মকে এখানে হাজির করেছি, 2 প্রজন্মের ঈদের স্মৃতি আমরা রোমন্থন করছি। অবশ্যই এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি।
ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। ব্যস্ত এই জীবনে মার সঠিক যত্ন কি করে নিব? চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আজই কল করুন, আমাদের সুদক্ষ টিম চলে আসবে আপনার বাড়িতে আপনার প্রিয়জনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। Thank you, Asha Hunker. বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক ফ্যাশন হাউস এবার আরো বিস্তৃত পরিসরে। কুইন্সের জ্যামাইকা এভিনিউতে প্রতিষ্ঠানটি এবার যাত্রা শুরু করলো নিজস্ব ভবনে। একই ছাদের নিচে মিলছে বাংলাদেশ ও ভারতের এক ঝাঁক তারকার নিজস্ব ডিজাইন, বাহারি রং, ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন। প্রতি মাসে নতুন নতুন কালেকশন, চমকপ্রদ অফার আর ফ্যাশনের অনবদ্য আয়োজন। তোমার রুচি, তোমার গর্ব, তোমার স্টাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউসে সাজুক তোমার প্রোফাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউস, ওয়ার স্টাইলস মেটস এলিগেন্স। ঠিকানা 17610 জ্যামাইকা এভিনিউ, কুইন্স, নিউ ইয়র্ক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা ঠিক এই মুহূর্তে আছি প্রজন্মের ঈদে। প্রজন্মের ঈদ বিশেষ একটি অনুষ্ঠান এটিভি ইউএস এর, যে অনুষ্ঠানে আমরা দুই প্রজন্মকে হাজির করেছি। এক প্রজন্ম বাংলাদেশে অনেক অনেক ঈদের স্মৃতি, আরেক প্রজন্ম আমেরিকান ঈদের স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করছেন। আবার শুরু করি আলোচনা। তো আমরা কোথায় যেন ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সালামি। ওকে, সালাম করতে এত সংকোচ কেন? ওই সংকোচ মানে কি? Hesitation. এত হেজিটেশন কেন? না, বাবা মিথ্যা কথা বলতেছে। বাবা মিথ্যা কথা বলতেছে? ওকে, বাবা মিথ্যা কথা? না 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 না, মিথ্যাও বলি বাবা নিজেরে বাঁচানোর জন্য। বাবা যদি মিথ্যা কথা বলে থাকে তো বাবা কিভাবে সালাম করতে সেটা শুনি আমরা, তাহলে তো বুঝতে পারবো। তাহলে তুমি মিলিয়ে দেখতে পারবা যে তোমার সালামের সাথে বাবার সালামের কোথাও কোনো পার্থক্য আছে। আসলে ঘটনা হচ্ছে কি, আমরা সালাম করতাম ঠিকই, কিন্তু কিছু পাওয়ার আশা তো আর করতাম না। এটা ভুল অবজেকশন। আচ্ছা, না তোমাদের সময়, আমি তো তোমার আরো অনেক আগে কথা বলতাম গ্রামের মাঝে, কারণ তখন তো আসলে পয়সার প্রচলনটা আমরা তখন ছিল না। আসলে আমি যেটা আরো 40 বছর আগের কথা বলতেছি, আমার ছোটবেলায় আরো 40 বছর আগের কথা বলতেছি, আমার যখন 8-10 এরকম। তো তখন গ্রামে তো আসলে পয়সার প্রচলনটা এইভাবে ছিল না। তখনকার সময় আমরা সালাম করতাম, এমনি সালাম করতাম আসলে। তো হঠাৎ কোন সময় কেউ হয়তো দিত, তখন আমি যখন বলতেছি তখন একটা ডিম পাওয়া যেত 25 সেন্ট দেওয়া, 50 সেন্ট দেওয়া, মানে 50 পয়সা বাংলাদেশে দেওয়া, 50 পয়সা একটা ডিম কেনা যাইতো। তখনকার সময় কথা হয়েছে, একটা গালিয়া গেলে পরে অনেক বাজার নিয়ে আসা যেত, অনেক বাজার করে নিয়ে আসা যেত, অনেক কিছু নিয়ে আসা যেত এরকম। তো তখন ওই যে আমরা যদি 5 পয়সাও দিতা, 5 পয়সাতে একটা আইসক্রিম পাওয়া যেত, সেই আইসক্রিম আমরা খাইতাম আর জামা লাল হইতো। এটা আমরা খুব মজা ঈদের করতাম। ড্রেস তো শেষ তোমার। তুমি তো বললে একটাই কিনছো। ওই আইসক্রিমটা খেতে এত মজা লাগতো। ঈদের দিন যখন বাইরে টাপ টাপ করে বাইরে তো একটা কি জিনিস বাড়ি দেওয়ার শব্দ করে আমরা দৌড়ে যেতাম। আইসক্রিমওয়ালা তোমার ঘরের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা শব্দ করতো, এবং শব্দটা ওই বাক্সটারই শব্দ মনে হয়। ওই বাক্সটা ঢাকনাটা শব্দ করলে আমার একটু মনে আছে, আই থিংক ওরা একটা টিন বক্সে কি সেল করতো, আই থিংক টিন বক্সে মনে হয় হাওয়াই মিঠাই টাইপের একটা ব্যাপার ছিল। আচ্ছা, আর ওইটা আমরা লালটা নিতাম। লালটা নিলে দুইটা কাজ হতো। একটা কাজ হতো যে আমরা তো তোর সাজা সুজার কিছু আসল না, ওই লালটা খাইলে পরে জিব্বাটা লাল হতো, টুটটাও লাল হতো, তখন দেখতে খুব ভালো লাগতো। আবার খাইতে গিয়ে দেখা যেত সাদা সাটলে তার উপায় নেই, পাঞ্জাবি হইলে শেষ একেবারে। বাট লালটাই নিতাম আমরা। কিন্তু আপনার মেয়ে তো খুব মানে মানে হতাশ হয়ে যাচ্ছে। একটা শার্টই কিনছো তুমি, সেই শার্টটাই নষ্ট করে ফেললাম। নষ্ট করে ফেলছি, তাও আনন্দ হইতো। আইসা পিঠা খাইতাম, তাও আনন্দ লাগতো। শার্ট নষ্ট করে ফেলছি। মায়ের ধরে জানো তো তোমার দাদুর কথা, যে আমরা তো মা শাশুড়ি ফ্যামিলি, আমার যা আম্মা দইটা দিতা পিঠা আঁকে, দইটা দাম দম মেরে দিতা, তাও ভালো লাগতো। কাঁদতে করতে আবার আনন্দ করতে করতে। ঈদের দিন কখনো মার খেয়েছো, পিটুনি খেয়েছো? না। আরে খুব খুব মিস করে ফেলেছো। তো ঈদের দিন এমন কিছু করে যেটা মাথা মানে একদম মাথা গরম হয়েছে, এমন কিছু করে? হ্যাঁ করে। কি করে? সকালবেলায় উঠতে বলি, উঠতে চায় না, গোসল করতে চায় না, সামটাইমস
ড্রেস পরতে চায় না। হ্যাঁ, কিন্তু আমি বোঝাতে থাকি যে না, ড্রেস পরতে হবে, বাইরে যেতে হবে, আজকে একটা তখন বিশেষ একটু- দিন, হ্যাঁ, একটু বিশেষ দিন, ভুলে যেও না, সবাইকে আজকে সালাম ঈদ। করো। হয়তো সালামিটা পাইছে, সালামি তো এরা আসলে ওরকম চাহিদা থাকে না। আমরা যেমন সকালবেলায় উঠে দৌড় দিয়ে সবাইকে সালাম করতে যেতাম, যে 1 টাকা যদি দেয়, 5 টাকা যদি দেয়, সেটা দিয়ে বেলুন বাসি কিনবো, একটু বাদাম কিনবো। আমাদের ওইটাই ছিল আনন্দ। আমরা তো ঈদগাহে যেতাম, আমাদের বাড়ির পাশে ঈদগাহ ছিল। আচ্ছা, আপনি যে বললেন যে ঠিকমতো ঘুম থেকে উঠতে চায় না, তো আপনি কখনো এরকম হয়েছে ঠিকমতো ঘুম থেকে ওঠেননি, ঠিকমতো মানে সময় মতো গোসল করতে যাননি আর মার খেয়েছেন? আহ, মনে পড়ে? আসলে ভাইয়ের মনে পড়ে? আর না, ঈদের দিনে আমাদের অন্যরকম। আমরা সকালবেলা উঠে সবাই মিলে আমাদের ঈদ থাকতে মানে আমরা ওই মানে সকালে দৌড় দিয়ে পুকুরে ঠিক মতো ঘুমাতেনি না, কখন সকালে ঘুম থেকে উঠবো? হ্যাঁ, পুকুরে যেয়ে পড়বো, তারপরে আমরা সাজুগুজু করে কাঁপতে কাঁপতে, শীতের দিনে গোসল তো করতে হবে, ঈদের গোসল মাস্ট করতে হবে, পুকুরে যে গোসল করা সবাই মিলে একসাথে, কিন্তু নতুন সাবান নিয়ে যেতে ওই হবে। সময়টা তো ঈদ আসতো খুব শীতের সময়। হ্যাঁ, ওই যে তাও তারপরে পুকুরে। পুকুরে গোসল, প্লাস হচ্ছে কাঁপতে কাঁপতে যেতে হবে, নতুন সাবান ছাড়া সেদিন আমরা পুরনো সাবান মাখা যাবে না, সবকিছু নতুন হতে হবে। সাবান, নতুন সাবান দিয়ে, এটা হ্যাঁ। বুঝতেছেন, নতুন Everything সাবান। new. হ্যাঁ, নতুন সাবান মাখতে হবে। আব্বা আমাদেরকে সবাইকে গোসল করে দিত। মা তো রান্না বান্নায় ব্যস্ত থাকতেন, তো মা পারতেন না। আব্বা গোসল করিয়ে আমাদেরকে জামা কাপড় পরিয়ে একসাথে ঈদগাহে নিতেন। ঈদগাহে যে আমরা সব এই বাদাম টাদাম এগুলো কিনতেছি, আব্বা হয়তো নামাজ পড়তেছে, Okay. এটা দেখতেও ভালো লাগতো। ঈদগাহের কথা যখন মনে পড়লো, তখন একটা বিষয় বলা দরকার আমার কাছে, কেন যেন মনে হচ্ছে, আচ্ছা আমেরিকার ঈদগাহ আর হচ্ছে আমরা যদি বাংলাদেশের ঈদগাহের কথা চিন্তা করি, এর মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পান ভাই? আচ্ছা, ঈদগাহটা বুঝতে পারছো তো? ঈদের ঈদগাহ নামাজ যেখানে যেখানে নামাজ পড়া হয়। পড়তে না, আমি একটু ওকে জিজ্ঞেস করে দেখলাম। ঈদগাহ হচ্ছে ঈদের নামাজ যেখানে পড়া হয়, এবং সেটা বাংলাদেশের বাস্তবতায় অবশ্যই খোলা জায়গা। খোলা জায়গা, খোলা জায়গা, আমাদের এখানে তো খোলা জায়গাতে। খোলা জায়গাতে হয়, কিন্তু ভেতরেও হয়, মুসলিম সেন্টারগুলোর ভেতরেও হয়। ওকে, বাংলাদেশের ঈদগাহ আর আমেরিকার ঈদগাহের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান? জি, খুঁজে পাই। এটা একটু আমি শুনি। এখানে তো যেমন ধরুন না, ধার করা ঈদগাহ, কোন একটা মসজিদের একটা মাঠ, অথবা কোনো মসজিদের ও, ভিতর, কোনো একটা পার্ক। কোনো একটা পার্ক অনুমতি নিয়ে। আর বাংলাদেশে আমরা দেশ গরিব হইলেও আমাদের দেশের একটা ঐতিহ্য আছে যে দেখবে গরিব মানুষের একটা ঈদের মাঠ আছে তার গ্রামের। এটা সারা বছরের কোনো কাজে লাগে না, শুধু বছরে 2টা ঈদের জন্য কাজে লাগে, কিন্তু একটা বড় মাঠ ঈদের একটা রেখে দিচ্ছে। সারা বছর বাচ্চা কাচ্চা খেলাধুলা সারা করে। বছরে অনেক সময় বাচ্চা কাচ্চা বেশি খেলতে দেয় না, এই ঈদগাহ নষ্ট করে বলে এরকম। তো এইটা ঈদ ছাড়া আর কোনো কাজে লাগে তো না। এই মাঠটা ডেডিকেটেড এই মাঠ, এবং ছোট মাঠ না, বড় মাঠ, অনেক বড়। অনেক বড় জায়গা, ফুটবল খেলার মতো মাঠের মতো মাঠ। আচ্ছা, এই মাঠটা আবার ঈদের সময় আসার আগে 3-4 দিন আগে ক্লিন করা শুরু হয়। সেই ক্লিনটা যখন আমরা করি, তখন আমরা কিন্তু প্রতিনিয়ত মনে করি আমরা ঈদ আসতেছে, এই যে ক্লিন করতেছি, দৌড়ে দৌড়ে করতেছি আমরা। ওই খুশিতে এমনি কিন্তু বাবা মা আমরা খুঁজা পায় না, এই এদিকে এই কাজটা কর, কিন্তু তখন কিন্তু আমরা যাবা না, করবা না, ঈদের মাঠ ক্লিন করতে হইতো না, কবে যাবে, কবে কোন সময় শুরু করবা, আমরা তাদেরকে তারা শুরু করি। মানে আনন্দটা বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, আপনার বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। তুমি কি এটা জানো যে মানে বাংলাদেশে একটা জায়গা আছে কিশোরগঞ্জ, সেখানে একটা নাম শুনেছো, সেখানে একটা বড় ঈদের জামাত হয় শোলাকিয়া। কয়েক লক্ষ মানুষ সেখানে একসাথে ঈদের নামাজ পড়ে, এবং সেই নামাজ পড়ার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে শুধু কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজ পড়বে। তো কয়েক লক্ষ মানুষ যেখানে ঈদের নামাজ, ঈদের জামাত পড়ছেন, সেটাও আবার প্রস্তুত করতে হয় অনেক অনেক সময় নিয়ে, অনেক মানুষ এখানে শ্রম দেয়, এবং সেটাও কিন্তু অনেক বড় একটা ঐতিহ্য আমাদের। গুগল করে দেখে নিও, শোলাকিয়া ঈদ নামাজ লিখলে তুমি পেয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস আমি আপনাকে মানে যে জন্য প্রশ্নটা করলাম, সেটার আমি অনেকটা এর থেকে ভালো উত্তর পেয়েছি, কিন্তু আমার আমেরিকায় ঈদগাহে নামাজ পড়ে নামাজ শেষ করার পরে যে না, আমি শুরু করছিলাম শুধু। ও আচ্ছা আচ্ছা, দেখি আমি যেটা আশা করছি সেটা পাওয়া যায় কিনা। তো আমরা আগে থেকে তো মাঠ ক্লিন করা শুরু করছি, সেই মাঠে পরের দিন আমরা ঈদে গেছি, ঈদ নামাজ পড়ছি, আমরা শুনছি। ঈদ নামাজের পরে আমরা যে কুলাকুলি করে এখন তো এখানেও কিছু সময় থাকে, আমরা ঈদ নামাজের মাঠে আমরা অনেক সময় কাটাইছি। এখানে কিন্তু ঈদ নামাজ পড়ে দৌড় শুরু হয়েছে, বাসা বাড়িতে যায়, ওই জায়গা ফাঁকা হয়ে গেছে। কিন্তু আমরা ঈদের নামাজের মাঠে আমরা কাটাইছি, মানে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কাটাইছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, অনেকদিন পরে কারোর সাথে দেখা হয়েছে, কারণ আমাদের দেখা সাক্ষাতের দিনটি হচ্ছে ঈদ।
নইলে আমরা একজন একজনের পাই না, কেউ বাইরে কাজ করে, কেউ এটা করে, চাচা খালা মামা আমরা যদি পাইছি তো এই দিনে ঈদের দিনে পাইছি, এটা একটা আমরা বিশেষ আনন্দের দিন। ওই দিনই দেখা যায় যে আমরা কারো আদরও পাইছি, আমরা জড়াই ধরছেন, এই তুই বাসায় গেলি না কেন, তুই বাসায় এবং একটা অন্যরকম একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা। এবং আরেকটা বাস্তবতা হচ্ছে, মানে আমার নিজের যে স্মৃতি আমি সেটাও একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে একটা মানুষ সারাদিনে কত সেমাই খেতে পারে? এইটা বলো, একটা মানুষ, তোমার তো সেমাই অনেক পছন্দ, খেতে পারবো। কত খেতে পারবো? তোমাকে যদি আমি 50টা বাড়িতে নিয়ে যাই, প্রত্যেক 50টা বাড়িতেই হচ্ছে তোমাকে একদম ভরা একটা ফ্রিজে করে তোমাকে দিচ্ছে। আমি যাদের সাথে যাই ওইখানে খাই না আমু। হ্যাঁ, Every house that I go to I eat. But of course হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশের আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা, প্রত্যেকের বাড়িতে যেতেই হবে, না গেলে পরের দিন কিন্তু জিজ্ঞেস করবে আমার বাড়িতে তো আসলি না। কিন্তু এবং ওখানে যাওয়ার পর ওই তো তোমার সেমাই থাকবে, তারপরে কি থাকবে, নুডলস থাকবে, ফিন্নি থাকবে, এরকম 2-3টা আইটেম তো থাকবেই, দিয়ে দেওয়া যাবে। এবং সেটা অনেক জোর করার পরেও সে অর্ধেকটাও কমাবে না, যা আছে তাই থাকবে, ওটাই খেতে হবে। এটাও আমাদের একটা চাপ। এটা খেতে হবে, চালের রুটি যেটা করে মাংস দিয়ে এটা খেতে হবে। আমার কথা শেষ কথাটা ওই যে বলি, ঈদ নামাজে তো অনেক সময় কাটাতাম। আবার দেখো, ঈদ নামাজের মাঠ থেকে আমাদের বাড়িতে আসতে হয়তো সময় লাগবে 10 মিনিট, কিন্তু আমরা 2 ঘন্টায় আসতে পারতাম না। এরকম ছিল কেন? নামাজ থেকে বাইরে আসতে আসতে এই বাড়িতে টানতেছে, এই বাড়িতে যেতেছে, রাস্তায় গল্প করতেছে, এই খাইয়া আসতে হইতো। এই যে একটা আনন্দ ছিল, এই জায়গা তো তুমি আশেপাশের ভাষা কেউ জানো না, কিছু না। তো আমাদের দেখা যায় পাশের বাড়ি টাইনে নিয়ে গেছে, ওই জায়গায় তোমার 10 মিনিট 15 মিনিট কাটাইতেছে, খাইতেছে, সেমাই খাইতেছে, পিঠা খাইতেছে, না খাই কিন্তু সবার খোঁজ খবর নিতে হয়েছে। আর আমরা কিন্তু এখনকার বাস্তবতায় পাশের বাসায় কে থাকে আমরা জানি না, অনেকেই কিন্তু জানি না পাশের বাসায় কে থাকে। আমরা বলি নেইবারহুড, আমার নেইবারহুড খুব ভালো, কিন্তু আশপাশের 5টা বাসার যদি কথা আমরা জিজ্ঞেস করি যে ওই বাসার কে থাকে, কয়জন লোক থাকে, কার কি সমস্যা, আমরা কিন্তু জানি না। কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামীণ বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা সমস্যা আমরা জানি, কার ঘরে কোন বয়স্ক মানুষটা আছে এবং তার কি রোগ আছে, হ্যাঁ, তাকে মানে কয়বার হাসপাতালে যেতে হয় সে খবরও আমরা জানি, সে খবর পর্যন্ত আমরা জানি। ঈদের মাঠটা যে কি আনন্দের জায়গা, এটা তোমার বোঝানো যাবে না ঈদ নামাজের পরে। ওকে, তো বোঝানো যেহেতু যাবে না, তো সন্তানদের নিয়ে ওরকম একটা ঈদের মাঠে যাওয়া, ওরকম একটা মানে এই জায়গায় গেছি আমি, ওদের নিয়ে যাও গেছি আমি আসলে ছোটবেলা গেছি, কিন্তু সেই আনন্দটা আসলে এখন মনে হয় সেই আনন্দ এখন আবার বাংলাদেশের আনন্দটা আসলে পাওয়া যায় না। না, আমি এখানকার কথা বলি, বাংলাদেশের কথা বলছি, যে ওদেরকে নিয়ে কখনো সেই ঈদের মাঠে যাওয়ার ওই ইচ্ছা হয় কিনা? I remember বাবা ছোটবেলা আমাকে নিয়ে যেত সবসময়, গোসল করে আমি যাইতাম বাবার সাথে। আমরা নামাজ শেষ করে কয়েকটা আঙ্কেল থাকতো, হাই বলতাম, সালাম দিতাম, ঈদ মুবারক বলতাম, আবার বাসায় চলে আসতাম। বেশিক্ষণ থাকা হইতো না। এখানে আমি একটা কথা বলি, আমি আসলে আমার ছোট মেয়েটা তো এখানে বর্ন হয়েছে, তো ও তো আসলে ঈদ বোঝে না যে ঈদ কি, বা আমরা ঈদ মানে এটা মনে করে যে মেহেদি দিতে যাব তার আগের দিন, পরের দিন নতুন জামা আম্মু দেবে, ওইটা পরে আমরা কিছু আন্টিদের বাসায় যাব। তো ওকে ঈদ বোঝানোর জন্য আমি 22 সালে ওকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম কোরবানি ঈদের সময়। তো ও এই জিনিসটা বুঝছে যে ঈদ আসলে কি, বাংলাদেশের সব বাচ্চাগুলা সাজুগুজু করা বা কোরবানি দেয়া, সে এটা দেখছে। সে এখানে থাকলে সে অনেক কিছু বলতে পারতো, তো এটা ওর হয়ে ওঠে নাই, বিভিন্ন কারণে, স্কুলের কারণে ওর এটা হয়ে ওঠে নাই। তবে আমার ইচ্ছা আছে ওকে এটা একবার দেখানোর, বাংলাদেশের ঈদটা। জানি না এখন ওইরকম আমরা যেটা করে আসছি সেটা সে পাবে কিনা, এখনো বাংলাদেশে ওইভাবে ঈদ হয় কিনা আমি আসলে জানি না, বলতে পারবো না। কারণ সে আমাদের সময় তো ঈদগাহে ঈদের মেলা বসতো, ওইখানে আমরা অনেকটা সময় কাটাতাম বাচ্চারা। যে এটা আরেকটা নতুন টপিক, সেটা হচ্ছে ঈদের মেলা। এখানেও কিন্তু মেলা হয়। এখানকার মেলা টার্গেট কি থাকে জানো তো? এখানকার মেলা টার্গেট হচ্ছে কয়েকটা পোশাক, হ্যাঁ, স্টল, ওখান থেকে কয়েকটা ড্রেস বিক্রি করাই হচ্ছে এখানকার মেলার টার্গেট। I think business profit is more than celebration. এখন সেটা বাংলাদেশেও কিন্তু বিজনেস প্রফিট ওই চিন্তাধারা করে, কিন্তু বাংলাদেশের মেলায় কি কি পাওয়া যায় সেটা মা এবং বাবা বলবে, সেটা তুমি একটু শোনো। আমি আগে বলি, বাংলাদেশের মেলার, ঈদের মেলা, হ্যাঁ, ঈদের মেলার আমার প্রধান আকর্ষণ ছিল বেলুন বাঁশি। বাঁশিতে বেলুন বাঁধা থাকতো, আমরা ওই বাঁশিটা কিনতাম, এটা হচ্ছে তোর বাঁশের বাঁশি।
ওইটা যখন আমরা ফু দিতাম বেলুনটা ফুলে যেত, আর যখন মানে ছেড়ে দিতাম তখন ওটা শব্দ করে বাজতো। এই যে এই বাঁশি বাজিয়ে বাজিয়ে সব জায়গায় যাওয়া, ঈদের মেলা থেকে আসা বাসায়, মানে আমি ঈদ করতেছি, এটা আমার কাছে খুব 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 মিস করি আমি এই বেলুন বাঁশিটা। বেলুন বাঁশিটা একটা বিশেষ একটা জিনিস। এই বেলুন বাঁশিটা কি বুঝতে পারছো কোনটা? তো I don't know what it's called. ও দেখে নাই দেখে বেলুন নাই। বাঁশি, কখনো কখনো দেখে দেখে না। নাই। এটা আমি চেষ্টা করবো গুগল করে টোরে তোমাকে যদি দেখানো যায়। বেলুন বাঁশিটা দেখে নাই। Okay, আর? তারপরে হচ্ছে কি বেলুন ঈদের বাঁশি বলছো? হ্যাঁ বেলুন বাঁশি। একটা বাঁশ, একটা বাঁশের ছোট বাঁশ তো বুঝতে পারছো? বাঁশ, হ্যাঁ, wood, like না, বাম্বু। bamboo. হ্যাঁ, আমার bamboo। আমার আমাদের কাছে বাসায় আছে আমি একটা বাঁশি বাঁশি। একটা কালেক্ট করছি। ওইটা বাঁশি আছে না? ওইটা নলের মতো না, ওইটার সামনে একটা বেলুন থাকবে, ওই বেলুনটা ফু দিয়ে ফোলাতে হয়, কিন্তু বাঁশির একটা প্রান্তে হচ্ছে একটা ওই বাঁশের যে নল, ওইটার একটা Device থাকে। একটা ডিভাইস বললে তুমি ভালো বুঝবে, একটা ডিভাইস থাকে। ওই বাতাসটা যখন আস্তে করে বের হওয়া শুরু হয় তখন ওই ডিভাইস থেকে একটা শব্দ হয়। একটা শব্দ বার হয়, like এটাই হচ্ছে বেলুন বাঁশি। okay. আমার কাছে বাঁশি এটা চাইলে কখনো বেলুন চাইলে কিন্তু বাঁধা বাংলাদেশ থেকে এনে ওকে দেখানো যাবে। আমি আনছি এখানে পয়লা বৈশাখে আমি পাইছিলাম, কিন্তু বেলুনটা পাই নাই, just বেলুনটা বাঁশিটা পাই, পাইছি। শুধু বাঁশিটা পেয়েছে। তো আমার মনে হচ্ছে এখন যে ওকে আসলে দেখানো দরকার। দেখানো দরকার। আমি অনেক সময় ফিল করি যে আমাদেরটা হয়তো ওরা বুঝবে না, আমাদের ইমোশন আমাদের মতো, তাদেরটা তাদের মতো না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আমরা যখন গল্পগুলো করছি, ও যেভাবে একদম চোখ বড় বড় করে তাকাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে আমরাই হয়তো অনেক ক্ষেত্রে ওদেরকে সেভাবে পরিচয় দেখাইতে পারি না। করাইতে পারে। মানে তুমি যখন ডিসক্রাইব করো, I can imagine. ও যে এই যে ইমাজিন করার যে চিন্তা, ওর যে imagine. মধ্যে যে একটা বিশেষ একটা চেষ্টা আছে ইমাজিন করার, তাতেই মনে হয় যে না, আমরা যে প্রজন্ম এখানে বড় হচ্ছে সেই প্রজন্মকে হয়তো আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত করে ফেলছি, কিন্তু আমরা যদি চাইতাম ওদেরকে আমরা এইসব বিষয়গুলোতে সাথে পরিচয় করাতে পারতাম। আসলে ভাইয়া আমরা তো বাচ্চাদেরকে তেমন ভাবে পাই না, এরা অনেক বিজি। তারপরে এই দেশের কালচার আর আমাদের কালচার টোটালি ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট। আমাদের যেটা ভালো লাগছে হয়তো ওদের ভালো লাগবে না, আমরা কিন্তু একটু মানে কমিউনিকেশন গ্যাপ থাকে না, বা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, এটার মধ্যেও হয়তো পড়ে যায় যে আমার তো ওইটা ভালো লাগতো, আমার বাচ্চার কি ভালো লাগবে। অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে সে তার কি আগ্রহ থাকবে, যদি না দেখায় হয়তো আমি কষ্ট পেয়ে যাব যে আমাদের ইমোশনটা তারা কষ্ট পাওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না। বাবা মার ইমোশন কখনোই কষ্ট পাওয়া যাবে না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, তাই তো? এগুলো অনেক সময় আমাদের সাথে ওকে, চিন্তা। আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো ওদেরকে আমরা আসলে বিষয়টা কি যে আমরা আমেরিকার সাথে আমাদের সমস্যাটা হয়েছে এইটা যে ঈদ উপলক্ষে দেশে যে তারা যে দেখাই আমরা, এটার জন্য একটা ছুটি দরকার। তো বিশেষ করে ওই ঈদের জন্য যদি যান আপনি, তো 2 সপ্তাহের জন্য তো যাইতে হবে বাংলাদেশে। হ্যাঁ, এই 2 সপ্তাহ ঈদের সে বাচ্চাগুলো তো স্কুল মিস দিতে পারবে না। এই যে আমার উনি বললেন একটু আগে যে ছোট বাচ্চাটা গেছে, ছোট বাচ্চাটা তখন স্কুল শুরু হয় নাই, তাই গেছে, কিন্তু বড় বাচ্চাটা যাইতে পারে নাই, কারণ হচ্ছে তার স্কুল ছিল, তার স্কুল ছিল। তো আমরা এই দেশে এই একটা সিস্টেমের ভিতরে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আসলে এটা যে তাদেরকে দেখাইমো এটা ছুটি দেশে যাব, এটা হয়ে ওঠে না আসলে। স্কুল বিভিন্ন কাম কাজ এবং আয়োজনের দরকার একটা যাইতে হইলে কঠিন এক বাস্তবতার মধ্যে আমরা এখানে আছি, যার ফলে গল্পের মাধ্যমে তাদেরকে যতটুকু বোঝানো যায়, অথবা এই জায়গায় থেকে আমরা নিজেরা যা করে বুঝাইতে পারি এরকম। তো বিষয়টা তো আপনার পুরা থিমটা তুলে ধরা সম্ভব না, তারপর যতটুকু আয়োজন করা যায় আমরা যতটুকু করাতে সেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে। ওকে, আমরা অনেক গুরু গম্ভীর আলোচনা করে ফেলেছি। এইবার একটু আমি আয়শা আপা, আপনার কাছ থেকে একটু আমি আপনার সন্তানকে কয়েকটি বাংলাদেশি পণ্য বা বাংলাদেশি যে কোনো বিষয় যেটা আপনার খুব মায়া কাজ করে, এরকম কিছু ওকে আপনি বলবেন, দেখি ওগুলা চেনে কিনা। যে কোনো কিছু হতে পারে। আমাদের মায়ার জিনিস তো অনেক ছিল। আমরা যেমন হাতে বানানো পুতুল, হাতে কাপড় দিয়ে দর্জি বাড়ি থেকে কাপড় কুড়িয়ে নিয়ে এসে যে পুতুল বানাতাম, পুতুলগুলো দিয়ে খেলতাম, ও তো এগুলো কখনো দেখে নাই। পুতুল আমি মাটির পুতুল, কিন্তু ও যে আমরা কাপড় দিয়ে যে পুতুলটা
এটা তো ওরা এটা পায়নি। পায়নি, হ্যাঁ, এটা এই পুতুলকে কেন্দ্র করে আমরা পুতুল বিয়ে দেওয়া, পুতুলের কাপড় আনা, মানে ওটা খেলছি অনেক আমি কিছু। মানে। হ্যাঁ, কিন্তু ওই নিজের তৈরি কাপড় দিয়ে বানানো পুতুলটার বিয়ে দিচ্ছি বা ই করছি, সবাইকে মানে তুমি দাওয়াত নিজে করছি। তৈরি করতে হবে? হ্যাঁ, আমরা নিজেরা তৈরি করতাম, এটা একটা জিনিস। তারপর হচ্ছে Very ঘর creative. গৃহস্থের কাজে তো আমরা অনেক কিছুই ব্যবহার করতাম। কোথাও পাশের বাড়িতে গেলে বা এখানে ওখানে বসলে আমরা মোড়া নিয়ে যেতাম। এটা তো ওরা মোরা 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 ছিল ওরা Mora like চিনবে না। chair, like some type of আচ্ছা। mora. Tool. মোটামুটি চিন্তা করছে চেয়ার হ্যাঁ, টাইপের sometimes বসার কিছু একটা। এটা হচ্ছে হ্যাঁ, তোর বেত দিয়ে তৈরি করা হয়, বেত বাঁশ এগুলো দিয়ে তৈরি করা হয় এগুলো। তারপরে হচ্ছে আমরা ছোটবেলায় বটি দিয়ে খেলতাম। বটি 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 যে আমরা কাটাকুটি, আপনার 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 ঘরে কি আছে? আমার ঘরে আছে। তাহলে তো চিনবে। ও এটা চেনে, বাট ওকে মা আমি কখনো কখনো, নাইফ ইউজ করতে কমফোর্টেবল ফিল করে না, সবসময় বটি ইউজ করে। কিন্তু আমরা কিন্তু মায়ের মেয়ে তো কখনো বটি ইউজ না, করে না, না, করবে না। আমি ট্রাই করছি অনেক যে এদেরকে দিয়ে ই করা। I like তারপর to হচ্ছে use the knife more. ওকে, এগুলো কাঁথা, আমরা ছোট ছোটবেলায় যে কাঁথা সেলাই করতাম, রুমাল সেলাই করতাম, বিভিন্ন কিছু। এই আগ্রহটা এদের দেখি না, আমরা সবাই মিলে তো একটু একটু কাঁথা করতাম, কি একটু রুমাল করতেছি, বিভিন্ন ফুল দিচ্ছি, যেটা ওরা দেয় না, উলি কাটা বলেন বা কুশি কাটা বলেন। কুশি কাটা, হ্যাঁ, অনেক কাজ অনেক কিছুই আছে, অনেক আবেগ জড়িত। আমরা সেই আবেগগুলোর সাথে আমাদের প্রজন্ম যুক্ত হোক সেই প্রত্যাশা করি। আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছ থেকে ছোট্ট করে আমি একটু জানতে চাই, আগে হচ্ছে বদরুল চৌধুরী, নতুন প্রজন্ম এই দেশে যারা বেড়ে উঠছে তাদের জন্য, নিজের সন্তানদের জন্য এই ঈদের এই দিনে বিশেষ কিছু বলার আছে কিনা ছোট করে? আসলে ঘটনা হচ্ছে কি, আমাদেরই তো দায়িত্ব তাদেরকে বোঝানো, জানানোর ব্যাপারটা আসলে। তো আমরা যতটুকু জানাই, যতটুকু দেখাই সামর্থ্যের ভিতরে, আমি আশা করি যে বাচ্চাদের, নতুন প্রজন্ম আক্ষেপ না থাকুক। কারণ আমরা সীমিত সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করি তোমাদেরকে বোঝানো। তাও তোমরা ওই আনন্দটা এটা পাও না, বাট আয়োজনটা তোমরা অনেক পাও, উপভোগটা হয়তো এটা পাও না। এইটাতেই স্যাটিসফাইড থাকতে, আসলে মানুষের স্যাটিসফ্যাকশন হলো মেইন জিনিস। তুমি যদি এটাতে আনন্দ পাও, ওকে ওকে, আপনি আয়েশা চৌধুরী? আমি যেটা বলবো এদের কাছে, আমার যেটা আমরা ছোটবেলায় দেখেছি যে ঈদের সময় আমাদের চাচারা, ফুপুরা যারা দূরে থাকতেন, ফুপুরা সবাই বাসায় আসতেন, ঈদে আসছেন। হ্যাঁ, বাবার বাসাতে ঈদ করতে হবে। অনেকেই টিকিট পেতেন না, বাসে মানে ট্রেনে ঝুলে ঝুলে অনেক কষ্ট করে ট্রাফিকে আটকে হলেও বাসায় ঈদ করতে হবে। তাদের জন্য অপেক্ষা, বা তারা আসলে যে আনন্দটা, আমেজটা থাকতো, সেটা আমরা মিস করি, আমরা ফিল করি। তো আমি এটাই চাইবো যে এই যে ফিলিংসটা, এই যে ভালো লাগাটা, এটা যখন আমাদের বাচ্চারাও আমাদের কাছে আসবে, তারাও আমাদের সাথে একটু পাশে বসে ঈদ করতে চাইবে, যেমন মাদার্স ডেতে সবাই চলে আসতেছে, এই জিনিসটা যেন তাদের মাঝে থাকে, আবেগটা, যে না, ঈদেও আমাকে যেতে হবে, বাবা অপেক্ষা করতেছে, মা অপেক্ষা করতেছে। হ্যাঁ, এই অপেক্ষাটা আমি করব, এবং আমি চাইবো যে আমার মেয়ে একটুর জন্য হলেও ঈদে যেন আমার সাথে এসে দেখা করে। এই ওকে, নাসিমা চৌধুরী, বাবা মায়ের কাছে বাকি মানে কি প্রত্যাশা? আমি এটাই বলবো, যেমন বাবা মা বললো যে আমাদের দায়িত্ব আমাদের বাচ্চা কাচ্চাকে শেখানো। I also feel like my Bangla is not really good, but আমরা বাচ্চা হিসেবে আমাদেরও দায়িত্ব যে আমরাও যাই বাবা মাদের কাছে, জিজ্ঞেস করি। Curiosity is a big thing for kids, right? And we should keep this curiosity. Usually আমরা অনেক বিজি হয়ে যাই ইন্টারনেটে, লাইক ইউটিউব দেখতে দেখতে, ভিডিও গেম প্লে করতে। তো we forget to talk to our parents. We forget to ask them questions. I think that's the most important thing. As kids, I feel like as much as parents have a responsibility, we kids also have a responsibility, which is to engage with your parents, to love them, accept them. যেমন অনেক সময় বাবা কি করে জানো, অনেক ওল্ড গল্প আবার রিপিট করে। I love to hear it. রিপিট করে আমি এভাবে শুনি যে না, নতুন করে আবার বলতেছে, বাট বাবা কিন্তু অনেক আগে 5-10 times বলছে। বাবা থ্যাংক ইউ বলছে, বাট আই লাভ টু হিয়ার ইট। ওইটা তো জানি না আসলে। হ্যাঁ, বাট নিজের অজান্তে আবার বলতে ভালো লাগে। বাট আমাদের জেনারেশন কি জানো আঙ্কেল,
আমরা তাড়াতাড়ি অনেক ইরিটেট হয়ে যায়, which is আমি ব্লেম করতে চাই না, because জেনারেশনটাই এমন, right? But I feel like this thing we as kids do have to change, ওকে, right? Culture-wise, religious-wise, everything, background, we should preserve and share our culture. And Eid is the most important thing for us. ওকে। এই ঈদের দিনেও যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। Thank you. আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাক- দর্শকদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক। Eid Mubarak. সুপ্রিয় দর্শক, এটিভি ইউএস এর বিশেষ ঈদের অনুষ্ঠান প্রজন্মের ঈদ অনুষ্ঠানে আমরা কথা বললাম দুই প্রজন্মের সঙ্গে, তাদের ঈদ নিয়ে আবেগ, ভালোবাসা সবকিছু জানার চেষ্টা করেছি। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএস এর। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।